হ্যালো এভরিওয়ান। আজকে আমরা পলিটি অর্থাৎ ভারতের সংবিধানের দ্বিতীয় অধ্যায় সংবিধানের বৈশিষ্ট্য উপস্থাপনা এটা নিয়ে আমরা আলোচনা করব। এখান থেকে যে কোশ্চেনগুলো বিভিন্ন বিগত পরীক্ষাতে এসেছিল বা আপকামিং যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলিতে ভারতের সংবিধান থেকে যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলি আমরা একের পর এক অধ্যায় ভিত্তিক আলোচনা করা শুরু করেছি। আমরা এর আগে চ্যাপ্টার 1 অর্থাৎ ক্লাস 1 কিন্তু আমরা দিয়েছি। আজকে 2 নম্বর ক্লাস এবং সেই 2 নম্বর ক্লাস নিয়ে আজকে আলোচনা করব। সেই 2 নম্বর ক্লাসে যে বিষয় সেটা হচ্ছে কি সংবিধানের বৈশিষ্ট্য ও প্রস্তাবনা। তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তারা এই ক্লাসগুলি যদি নিয়মিত করো তবে তোমাদের সংবিধান নিয়ে কোনো সমস্যা থাকবে না এবং সংবিধানের যে ধারণা এবং যে যে ধরনের কোশ্চিন বিগত পরীক্ষাতে এসেছিল বা আসতে পারে, যেগুলো আসবে সামনে, সেগুলা নিয়ে আমরা ধারাবাহিকভাবে কিন্তু আলোচনা করব। আশা করি তোমরা এই কোশ্চেনগুলো দেখবে বা এই ক্লাসগুলি মনোযোগ সহকারে পড়বে। তো চলো শুরু করি। 1 নম্বর কোশ্চেন কি আছে দেখে নেই। 1 নম্বর আছে যে প্রস্তাবনায় উল্লেখিত যে রাষ্ট্র ব্যবস্থা ভারতীয় ভোটাধিকার প্রদান করে সেটি হলো কি। আমাদের ভারতের কি একটা সংবিধানের ভূমিকা বা প্রস্তাবনা আছে, সেই প্রস্তাবনাতে ভারতীয়দের যে ভোটাধিকার দেওয়া হয়েছে, এই ভারতীয়দেরকে ভোটাধিকার যে প্রদান করা সেটি কি হলো, এটা কি ধর্মনিরপেক্ষ নাকি গণতন্ত্র না সমাজতন্ত্র না প্রজাতন্ত্র। এই যে ভোট যে দিই, এই ভোটাধিকার প্রদান করা, এটাই কি, এটা হচ্ছে গণতন্ত্র। এটা কি, এটা কিসের মধ্যে পড়ে? গণতন্ত্র। গণতন্ত্রতে কিন্তু ভোট হয়। হ্যাঁ, তাহলে এখানে প্রস্তাবনায় উল্লেখিত যে রাষ্ট্র ব্যবস্থা ভারতীয়দের ভোটাধিকার প্রদান করে সেটি হলো গণতন্ত্র। 2 নম্বর কোশ্চেন কি আছে, ভারতের সংবিধানের আত্মা কাকে বলা হয়। সংবিধানের আত্মা, এই সংবিধান যদি এই আত্মাটা যদি সরিয়ে নেওয়া হয় তাহলে সংবিধান কিন্তু আত্মা থাকবে না। তাহলে সেই সংবিধানের আত্মাটা কি? এ আছে মৌলিক অধিকার, বি আছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে, আর রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিকে, আর ওপরে কোনোটি নয়। এখানে আছে মৌলিক অধিকার। যদি এই মৌলিক অধিকার যদি আমরা সংবিধান থেকে সরিয়ে নিই তাহলে এটা অধিকার সরিয়ে নেওয়া মানে সংবিধানের আত্মাটাকে হনন করে নেওয়া। তার মানে একটা দেশের নাগরিক আর তার কোনো থাকবে না, কোনো মৌলিক অধিকার থাকবে না, তাহলে তাকে বেঁচে থেকেও সে মারা যাবে। তার মানে সংবিধানের আত্মা বলা হয় কাকে? মৌলিক অধিকারকে। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তিরই কি মৌলিক অধিকারকে রক্ষার জন্য এখানে কিন্তু মৌলিক অধিকারের যে আইন কানুন সবগুলো কিন্তু ডিটেলসে আছে মৌলিক অধিকার এই চ্যাপ্টারটিতে। তাহলে ভারতের সংবিধানের আত্মা বলা হয় মৌলিক অধিকারকে। তারপরে ভারতের সংবিধানের প্রস্তাবনা পাঠ করলে নিম্নলিখিত কোন বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করা যায়। যদি আমরা প্রস্তাবনাটা পড়ি তাহলে তাহলে আমরা কি বিষয় জানতে পারবো। কি 1 নম্বর হচ্ছে এ হচ্ছে ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি। আমাদের যে রাজনৈতিক ব্যবস্থা আছে তার প্রকৃতিটা কেমন সেটা জানতে পারবো, নাকি ভারতের বৈদেশিক নীতি। যদি প্রস্তাবনাটা পড়ি তাহলে কি বৈদেশিক নীতিগুলো জানবো, নাকি সি আছে রাষ্ট্ররূপী ভারতের আদর্শ ও লক্ষ্য, মানে রাষ্ট্ররূপী ভারতের আদর্শ কেমন হবে, ভারতের লক্ষ্য কেমন হবে, এটাই হবে সঠিক উত্তর। সি হচ্ছে সঠিক উত্তর। তার মানে যদি প্রস্তাবনাটা পড়ি তাহলে প্রস্তাবনা পড়ে কিন্তু বা ভূমিকাটা পড়ে কিন্তু আমরা বুঝতে পারবো যে ওই যে সংবিধানের ধারণাটা কি আছে, সংবিধানের কি মূল বিষয়টা কি আছে। তাহলে আমরা ওই যে সংবিধানের যদি ভূমিকাটা পড়ি বা প্রস্তাবনাটা পড়ি তাহলে রাষ্ট্ররূপে আমাদের ভারতের কিরকম কি আদর্শ হবে বা কি লক্ষ্য হবে সেটা কিন্তু প্রস্তাবনাতে প্রথমেই বলা আছে। 4 নম্বর কোশ্চেন কি আছে, সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই যে দুটো শব্দ আছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল, এটা কততম সংবিধান সংশোধনী। বিভিন্ন সংবিধান সংশোধনের মাধ্যমে কিছু কিছু শব্দ কিন্তু অ্যাড হয়েছিল। বিভিন্ন নতুন নতুন আইন কিন্তু এই সংশোধনের মাধ্যমেই অন্তর্ভুক্ত হয়, কারণ সংবিধান তো আর পরিপূর্ণ একদম পারফেক্ট না। একদম সংবিধান কিন্তু সম্পূর্ণ একদম রেডি না সব সময়ের জন্য। সময়ের সঙ্গে সঙ্গে কিছু কিছু আইন প্রয়োজন হয়, সেই আইন কিন্তু এই সংশোধনের মাধ্যমে আইনগুলি পাস হয় এবং সংশোধনের মাধ্যমে আইনগুলি অ্যাড করা হয়।
তো এখানে বলছে যে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই যে শব্দ দুটো, এই শব্দ দুটো কিন্তু প্রথমে সংবিধান যখন তৈরি হয় তখন কিন্তু ছিল না। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই কথা দুটো অ্যাড করা হয়, যোগ করা হয়, ওটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন। 42তম, 1976 সালে 42তম সংবিধান সংশোধন হয়। এটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন। তারপরে 5 নম্বর কোশ্চেন আছে, সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছরে? ওই একই কোশ্চেন, একটা হচ্ছে দিচ্ছে, আগের কোশ্চেনে দিয়েছিল কোন সংবিধান সংশোধনী, আর এই কোশ্চেনে দিয়েছে কোন ইয়ার, কোন বছরে। তাহলে এটা একই উত্তর, এটা হচ্ছে 1976 সালে। 1976 সালে 42তম সংবিধান সংশোধন হয়। তারপরে 6 নম্বর কোশ্চেন আছে কি, যে ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি কি? এখানে কি ভারত কি, ভারতের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ কি, ভারত কোন কোন শ্রেণীর রাষ্ট্র? এখানে কি আছে, ভারত সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, তারপরে সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র। কিন্তু এখানে ডিতে কিন্তু সব, হ্যাঁ, সব শব্দগুলি আছে, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এটা হচ্ছে সম্পূর্ণ শব্দগুলি কিন্তু এখানে আছে। যে ভারতটা কেমন সেটা কিন্তু প্রস্তাবনাতে যেটা উল্লেখ আছে সেটা কিন্তু অপশন ডিতে আছে, অর্থাৎ সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক আর প্রজাতন্ত্র। আর এখানে সার্বভৌম সমাজতান্ত্রিক গেল। আচ্ছা, এটা হচ্ছে 6টি উত্তর। তারপরে 7 নম্বর কোশ্চেন কি আছে, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংশোধিত হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা? ভারতের প্রস্তাবনা কিন্তু সংবিধান, এই প্রস্তাবনা সংশোধন হয়েছে, সেটা কততম সংবিধান সংশোধন? এর আগে তো আমরা পড়লাম যে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, এই যে কথা দুটো, এবং এই একতা, এই কথাগুলো কিন্তু 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংশোধিত হয়েছিল। তো এখানে হচ্ছে 42তম, তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, যে কোন সংশোধনীর মাধ্যমে সংশোধিত হয়েছিল? 42তম, 1976 সালে। এটা ঘুরে ঘুরে কিন্তু আসে। আর 1976 সালে যে 42তম সংবিধান সংশোধন হয়েছিল একে কিন্তু মিনি কনস্টিটিউশন বলে, মিনি কনস্টিটিউশন বলে। মানে এটা এত বড় একটা বড় সংশোধনী যে এখানে অনেক কিছু আইন কিন্তু এখানে অ্যাড হয়, যা একটা ছোট সংবিধানের সমান, তাই একে মিনি কনস্টিটিউশন বলে। এই যে 1976 সালের যে 42তম সংবিধান সংশোধনী হয়েছিল সেটাকে। ঠিক আছে, আমরা নেক্সট চলে যাবো। 8 নম্বর কোশ্চেন কি আছে, যে ভারতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কবে? 1947, 1948, 1950, 1952। প্রজাতন্ত্র, প্রজাতন্ত্র 1950 সালে। আমাদের আমাদের দেশে তো রাজতন্ত্র নেই, রাজা রাজা থাকবে এবং রাজা যা বলবে তাই হবে, কিন্তু এমন কিছু আইন নাই, এমন কিছু আমাদের কিন্তু দেশে চলে না। আমাদের চলে কি, প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র বলতে কি, এখানে প্রজাতন্ত্র বা গণতন্ত্র, এখানে জনগণ, এই জনগণ যা বলবে, জনগণ নির্বাচন করবে রাষ্ট্রপ্রধানকে দেশের। এখানে প্রজাতন্ত্র, এখানে জনগণই শেষ কথা। তাই এখানে আমাদের ভারতের প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কবে? 1950 সালে। আর এই যে প্রজাতন্ত্র চালু হয় 1950 সালে। আর ভারতের এই যে রাষ্ট্রের প্রধান কি, রাষ্ট্রপতি। আমরা জনগণই তো, প্রজারাই তো নির্বাচন করছে তাকে, তাই প্রজাতন্ত্র 1950 সালে চালু হয়। আর 9 নম্বর কোশ্চেন আছে কি, ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এর অর্থ কি? ভারত কি ঈশ্বরবিহীন রাষ্ট্র, নাকি সর্বধর্ম বিরোধী, সর্বধর্মের সহানুভূতিশীল, না সকল ধর্মের প্রতি নিরপেক্ষ? এখন হচ্ছে প্রশ্ন হলো, ঈশ্বরবিহীন রাষ্ট্র না, ঈশ্বরবিহীন যেখানে অনেক ধর্ম আছে। সর্বধর্ম বিরোধী, কোনো ধর্মের বিরোধী করে না, করে না। সর্বধর্মে সহানুভূতিশীল, সব ধর্মেই সমান সহানুভূতি। আর সকল ধর্মের প্রতি নিরপেক্ষ, এর সঠিক ডিটা হয়ে যাবে, যেহেতু নিরপেক্ষ কথাটা আছে, ধর্ম নিরপেক্ষ, ধর্মের দিক থেকে নিরপেক্ষ, মানে কাউকে সাপোর্ট না করা, সাপোর্ট না করা না, সাপোর্টও করবে, কিন্তু এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে সকল ধর্মের প্রতি। এটা হচ্ছে সঠিক ব্যাখ্যাটা হবে, যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এটা সঠিক ব্যাখ্যা হবে কি, যে সকল ধর্মের প্রতি নিরপেক্ষ থাকা, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু এই সিএরটা কাছাকাছি উত্তর, কিন্তু এক্সাক্ট হবে সকল ধর্মের প্রতি নিরপেক্ষ। 10 নম্বর কোশ্চেন কি আছে দেখে নেব, সার্বভৌম শব্দটির কোন অর্থ সঠিক? সার্বভৌম কথাটির কোন অর্থ সঠিক? এ আছে বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত, কোন আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ মুক্ত,
সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত। এখানে কোনটা সঠিক উত্তর? এখানে হচ্ছে আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত। আভ্যন্তরীণ মানে দেশের দেশের একটা গেল, কোনো আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ থেকে মুক্ত, আর সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত। এখানে সঠিক উত্তর হচ্ছে বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত অর্থাৎ কেউ কোনো দেশ, বাইরেকার কোনো দেশ কিন্তু আমাদের দেশকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তাকে নিয়ন্ত্রণ করার অধিকার নাই। তাই ভারত কি সার্বভৌম। আর এটা হবে আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত, এটা হবে না, কারণ দেশে দেশে তো নিয়ন্ত্রণের ব্যাপারটা আসে না। আন্তর্জাতিক সংস্থা, কোনো সংস্থার সাথে নিয়ন্ত্রণ, এটাও আসে না। সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত, এটাও আসে না। কিন্তু সঠিক উত্তর হচ্ছে বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, এটাই মানে সার্বভৌম। 11 নম্বর কোয়েশ্চেন কি আছে? ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র, কারণ কি? প্রজাতান্ত্রিক রাষ্ট্র এর কথার অর্থ কি? মন্ত্রীরা সংসদের কাছে দায়বদ্ধ থাকেন, আর ভারতের রাষ্ট্রপতির পদটি একটি নির্বাচিত পদ, আর রাষ্ট্রপতির আনুকূল্যে মন্ত্রীরা স্বপদে আসীন থাকেন, আর ভারতীয় জনগণ রাজনৈতিকভাবে সার্বভৌম। এখানে প্রজাতান্ত্রিক রাষ্ট্র মানে এখানে ভারতের যে জনগণ আছে তারাই কিন্তু নির্বাচনটা করছে, তারাই হচ্ছে আলটিমেট নির্বাচন করছে, এবং রাজনৈতিকভাবে বিভিন্ন জনপ্রতিনিধিকে নির্বাচন করছে। সেক্ষেত্রে জনগণ কিন্তু সার্বভৌম, রাজনৈতিক দিক দিয়ে সার্বভৌম রাজনৈতিক দিক দিয়ে। তাই ভারতীয় জনগণ রাজনৈতিকভাবে সার্বভৌম। তার প্রজাতান্ত্রিক রাষ্ট্র এর কারণ ভারতীয় জনগণ রাজনৈতিকভাবে সার্বভৌম, এটা হচ্ছে কারণ। নেক্সট আছে 12 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন তারিখটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ আছে? এখানে কোন তারিখটি, অর্থাৎ আমাদের প্রস্তাবনা যদি পড়ি তাহলে প্রস্তাবনাতে দেখবো যে কত সালে সংবিধান কবে গ্রহণ করা হয়েছে সেটা কিন্তু উল্লেখ আছে। এটা কত? 1949 সালের 26শে নভেম্বর। এর আগে আমরা পড়েছি কোশ্চেনটা। 1949 সালের 26শে নভেম্বর কিন্তু সংবিধান অ্যাডপ্টেড করা হয়, সংবিধান গ্রহণ করা হয়। কে গ্রহণ করে? না তো গণপরিষদ গ্রহণ করে। তাই এখানে বলছে যে এই যে প্রস্তাবনায় একটা ডেট আছে, একটা ডেট এবং এবং বছরের কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে 26শে নভেম্বর 1949 সাল। তারপরে 13 নম্বর কোশ্চেন কি আছে দেখে নি, যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় বাস্তব রূপে রূপায়িত নয় নিচের কোনটি? অর্থাৎ এখানে কি আছে, যে প্রস্তাবনায় কিন্তু বাস্তব রূপে রূপায়িত নয় নিচের কোনটি? এখানে প্রস্তাবনা নেই কোনটা? চিন্তার স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, বিশ্বাসের স্বাধীনতা। এখানে কিন্তু চিন্তার স্বাধীনতা কথাটা কিন্তু আছে, হুম, অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু এই কথাটা কিন্তু নেই। হুম, চিন্তার স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে, বিশেষ স্বাধীনতা আছে, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতাটা নেই। তার সঠিক উত্তর হয়ে যাবে 13 বি। 14 কি আছে? নিচের নিচের কোনটিতে ভারতের সংবিধান নির্মাতাদের চিন্তা ভাবনা ও আদর্শ প্রতিফলিত হয়েছে? এখানে হচ্ছে আহ, যে সংবিধান যারা তৈরি করছে, সংবিধান যে নির্মাতা, সংবিধান যারা চালু করছে, যারা লিখছে সংবিধান, বিভিন্ন জায়গা থেকে উৎস থেকে তারা তথ্য সংগ্রহ করে, বিভিন্ন থেকে তারা অনেক কিছু গ্রহণ করে, বিভিন্ন আইন গ্রহণ করে আমাদের একটা সংবিধান, একটা কম্পাইল করছে, একটা সংবিধান ফাইনালাইজ করছে। তো সেখানে যে তাদের যে চিন্তা ভাবনা, যে আদর্শটা প্রতিফলিত হয়েছে কোথায়? সেটা যে প্রস্তাবনায় মৌলিক অধিকার সমূহ, নির্দেশমূলক নীতি সমূহ, নাকি মৌলিক কর্তব্য? প্রস্তাবনা আমরা যদি সংবিধানটা পুরো না পড়ি, যদি প্রস্তাবনাটা পড়ি, তাও কিন্তু আমরা বুঝতে পারবো যে সংবিধান যে নির্মাতা তাদের চিন্তা ভাবনা কেমন, তাদের কি আদর্শ আহ, কি ছিল, সেই আদর্শটা কিন্তু আমরা প্রস্তাবনাটা পড়লে বুঝতে পারবো। 15 নম্বর কোশ্চেন কি আছে দেখে নেব, যে নিচের কোন শব্দটি সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত হয়নি? এখানে কোনটি সংবিধানের প্রস্তাবনায় নাই? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, কেন্দ্রীয়, সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। এখানে কিন্তু এই সমাজতান্ত্রিক আছে, এই সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এগুলো পরে অ্যাড হয়। তারপরে সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র এটা কিন্তু আছে, কিন্তু কেন্দ্রীয় এই কথাটা কিন্তু সংবিধানের প্রস্তাবনাতে নেই। অন্য জায়গাতে আছে, কেন্দ্রীয় ইউনিয়ন আছে, কিন্তু হচ্ছে প্রস্তাবনাতে নেই। মানে প্রস্তাবনাতে আমাকে বলেছে যে প্রস্তাবনায় কোন কোন শব্দটি নেই, তাহলে কেন্দ্রীয় শব্দটি নেই। আর এর আগে তো পড়লাম যে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এটা 42তম সংবিধান সংশোধন 1976 সালে অ্যাড করা হয়। তারপর 16 নম্বর কোশ্চেন আছে কি, ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযোজিত হয়েছে। এই কোশ্চেন রিপিট কোশ্চেন, তাহলে কত সালে? 1976 সালে। এটা হচ্ছে সঠিক উত্তর। তারপর 17 নম্বর কোশ্চেন কি আছে, ভারতের সংবিধান প্রস্তাবনায় ধারণাটি গ্রহণ করেছে।
আচ্ছা, ভারতের সংবিধানের যে ধারণাটা, ভারতের যে সংবিধানের যে যে প্রস্তাবনার যে একটা ধারণাটা, এই প্রস্তাবনার ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? প্রস্তাবনা তো এর আগে কোনো না কোনো দেশ থেকে ইন্সপায়ার হয়েছে, সেই কোন দেশ থেকে সেটা সংবিধানের ধারণাটি গ্রহণ করেছে? এখানে কি মার্কিন মার্কিন সংবিধান থেকে। কানাডা, ইতালি, ফরাসি এর কোনোটাই না, এটা মার্কিনটা হবে, মার্কিন। এটা সঠিক হতে হবে মার্কিন, মার্কিন সংবিধান থেকে বা আমেরিকার সংবিধান থেকে কিন্তু এই প্রস্তাবনার ধারণাটি নেওয়া হয়েছে। আচ্ছা, প্রস্তাবনার ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকার সংবিধান থেকে। তারপরে নিচের কোনটি ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বর্ণনা করে? ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বর্ণনা করে কোনটি? মৌলিক অধিকার, নবম তফসিল, না নির্দেশমূলক নীতি, না সংবিধানের প্রস্তাবনা? সংবিধানের যে প্রস্তাবনা যদি পড়ি আমরা কিন্তু এখানে ধর্মনিরপেক্ষতা কথাটা আছে। তাহলে কিন্তু আমরা ধর্ম নিরপেক্ষ ভারত যেটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, তার বর্ণনা, তার কথা কিন্তু বলা হয়েছে সংবিধানের প্রস্তাবনায়। তাহলে এটা এই প্রস্তাবনাতে এই ধর্মনিরপেক্ষতা এই কথাটা কিন্তু বর্ণনা করা হয়েছে। এবার 19 নম্বর কোশ্চেন দেখে নেব। যে 1975 সালে ভারতের সংবিধানের প্রস্তাবনায় নিচের কোন শব্দটি অন্তর্ভুক্ত ছিল না? এখানে সৌভ্রাতৃত্ব, সার্বভৌম, সংহতি আর সাম্য কোনটি ছিল না? সৌভ্রাতৃত্ব ছিল, সার্বভৌম ছিল, সাম্য ছিল, কিন্তু ছিল না সংহতি। সংহতি সংহতি কিন্তু ছিল না। এই সংহতি 1976 সালে অ্যাড হয়। সংহতি, ঠিক আছে, সংহতি। তোমার নেক্সট দেখবো 20 নম্বর কোশ্চেন, যে নিচের স্বাধীনতাগুলির কোনটি ভারতের সংবিধান প্রস্তাবনায় মূর্ত নয়? মূর্ত নয় মানে যেটা প্রকাশ করা হয়নি, মূর্ত মানে তাকে আকার দেওয়া হয়নি। তো নিচের স্বাধীনতাগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় নেই? মূর্ত নয়, এখানে কথাটা শব্দটা এমন করা দিয়েছে, কিন্তু এখানে প্রস্তাবনায় কোনটা নেই তাই বলতে চাইছে। চিন্তা স্বাধীনতা, বিশ্বাসের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা। এখানে এর আগে আবার কোনো স্বাধীনতা পড়লাম, স্বাধীনতা পড়েছে একবার, তাহলে এখানে কোনটা পড়েছে যে অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু সংবিধানে, অর্থনৈতিক স্বাধীনতা এটা কিন্তু নেই, অর্থনৈতিক স্বাধীনতা। 21 নম্বর কোশ্চেন, যে নিচের কোনটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত নেই? ন্যায়। তার মানে আমাকে সংবিধানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন পরীক্ষাতে সংবিধানের যে প্রস্তাবনা আছে সেই প্রস্তাবনার বিভিন্ন শব্দকে কেন্দ্র করে কিন্তু কোশ্চেন দিচ্ছে। তাহলে আমি প্রস্তাবনাটাকে একদম সুন্দর করে আস্তে আস্তে সুন্দর করে একদম হজম করব, এবং কোথায় কি বলতে চাইছে সেটা কিন্তু পুরোপুরি দেখবো এবং বুঝে বুঝে পড়বো। তাহলে আমার কোনো প্রস্তাবনা থেকে যে কোশ্চেনের দিক না কেন, কোনো কোশ্চেনে বাদ হয় না, সব কোশ্চেন আমি নির্দ্বিধায় উত্তর দিতে পারবো। তো এখানে ভারতের সংবিধানের প্রস্তাবনায় কোনটা উল্লেখিত নেই? ন্যায়, সৌভ্রাতৃত্ববোধ, মর্যাদা, সমতা, দা প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার। এখানে কিন্তু ভোটাধিকারের বিষয়টা কিন্তু প্রস্তাবনাতে নেই, প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার কিন্তু নেই। ন্যায় আছে, সৌভ্রাতৃত্ববোধ আছে, মর্যাদা, সমতা আছে, কিন্তু প্রাপ্তবয়স্কদের যে ভোটাধিকার সে বিষয়টি কিন্তু ভারতের সংবিধানে প্রস্তাবনাতে নেই। সংবিধানে আছে কিন্তু প্রস্তাবনায় নেই। তারপর ভারতের সংবিধান প্রণয়নের সময় নিচের কোন ধারণাটি প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়নি? সাম্য, স্বাধীনতা আর সমাজতান্ত্রিক আর ন্যায়। এখানে কিন্তু আমরা এখানে জানছি যখন সংবিধান প্রণয়ন হচ্ছে, যখন সংবিধান যখন চালু হচ্ছে, সংবিধান যখন প্রণয়ন হচ্ছে বা সংবিধান যখন তৈরি হচ্ছে, সেই সময় কিন্তু প্রস্তাবনায় কোনটি ছিল না, কোনটি ছিল না সেটা ছিল না সমাজতান্ত্রিক, কথাটি কিন্তু ছিল না। সমাজতান্ত্রিক কিন্তু পরে 42তম সংবিধান সংশোধন 1976 সালে অন্তর্ভুক্ত করা হয়। 23 নম্বর কি আছে? ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সৌভ্রাতৃত্ব এর অর্থ কি? সৌভ্রাতৃত্ব কি? এখানে সৌভ্রাতৃত্ব মানে ভ্রাতৃত্ব, আর যে ভালোবাসা ও স্নেহ, বন্ধু ভাবাপন্ন, রাষ্ট্রের প্রতি ভালোবাসা। এখানে সৌভ্রাতৃত্ব মানে কারোর প্রতি ভালোবাসা স্নেহ রাখা, ভালোবাসা ও স্নেহ রাখা হয়েছে সৌভ্রাতৃত্ব। ভালোবাসা স্নেহ, কারো কারো ভিতরে যদি ভালোবাসা স্নেহ না থাকে তাহলে কি তার ভিতর কি নেই? সৌভ্রাতৃত্ব নেই, সৌভ্রাতৃত্ব হবে এটা। আচ্ছা, নেক্সট 24 নম্বর কোশ্চেন আছে, ভারত প্রজাতান্ত্রিক কারণ কি? এটি একটি সংসদীয় গণতন্ত্র, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র, আর রাষ্ট্রপ্রধান একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন, এই সকল কিছুই। প্রজাতান্ত্রিক গণতান্ত্রিক হবে কিনা সি হবে, সি হবে সঠিক উত্তর, কারণ রাষ্ট্রপ্রধান একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন। এখানে যে রাষ্ট্রপ্রধান, প্রজাতান্ত্রিক মানে প্রজার কথা, যেখানে প্রজায় যেখানে তন্ত্র, প্রজায় যেখানে চালনা করছে, সেখানে কি যে রাষ্ট্রপ্রধান একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হচ্ছেন। রাষ্ট্র কি হচ্ছে, রাষ্ট্র যে প্রধান আছে সে একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হচ্ছেন।
তার মানে সময় সময় অন্তর অন্তর কিন্তু প্রজাতন্ত্রের হাতে ক্ষমতাটা থাকছে। প্রজারা কি সময় সময়ের পর রাষ্ট্রপ্রধান নির্বাচন করছে, সেক্ষেত্রে প্রজাতান্ত্রিক ক্ষমতাটাই থাকছে। ভারত প্রজাতান্ত্রিক, মানে রাষ্ট্রপ্রধান একটা নির্দিষ্ট সময় ধরে নির্বাচিত হন। 25 নম্বর কি আছে, ভারতের সংবিধান শুধুমাত্র গণতান্ত্রিক সরকারেরই কল্পনা করে না, বরং গণতান্ত্রিক সমাজেরও কল্পনা করে। কারণ এই মতদেশের মধ্যে রয়েছে ন্যায়, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব। এবং কোনটা কোনটা গ্রুপিং করা আছে, কোনটা সঠিক উত্তর হবে। এখানে বলছে ন্যায়, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব। এখানে চারটি হবে, কারণ চারটি লাগবে। কি লাগবে এখানে হচ্ছে যে গণতান্ত্রিক সরকারেরই কল্পনা করে না, বরং গণতান্ত্রিক সমাজ। খালি নামে খালি গণতান্ত্রিক সরকার থাকলে হবে না, সমাজটাকেও গণতান্ত্রিকভাবে তৈরি করতে হবে। তার জন্য কি ন্যায় দরকার, স্বাধীনতা দরকার, সাম্য দরকার, সৌভ্রাতৃত্ববোধ দরকার। এই চারটি যদি থাকে তাহলে কিন্তু গণতান্ত্রিক সমাজও গঠন হবে, সমাজটাও গণতান্ত্রিক গঠন হবে। তাই সঠিক উত্তর ডি হয়ে যাবে। 26-এর কি আছে দেখবো। 26 হচ্ছে প্রজাতন্ত্রের অর্থ হলো চূড়ান্ত ক্ষমতার ন্যায় ন্যস্ত থাকে। অর্থাৎ প্রজাতন্ত্রের অর্থ হলো চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত থাকে জনগণের হাতে, মন্ত্রীদের হাতে, রাজা রানীর হাতে, না বিজয়ী দলের হাতে। যখন প্রজাতন্ত্রের কথা উঠছে তখন কিন্তু উঠছে কিন্তু অনেক সংখ্যক মানুষের কথা, অর্থাৎ জনগণের হাতে। প্রজাতন্ত্র মানে এখানে প্রজাতন্ত্রের হাতে, অনেক সংখ্যক মানুষের হাতে, যেটা ক্ষমতাটা থাকছে চূড়ান্ত ক্ষমতা। এই যে রাষ্ট্রপ্রধান নির্বাচন করছে কারা, জনগণ। প্রজাতন্ত্র একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর নির্বাচন করছে, এখানে জনগণের হাতে কিন্তু ক্ষমতাটা থাকছে। প্রজাতন্ত্রের অর্থ এটা, চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত থাকে জনগণের হাতে। 27 নম্বর কোশ্চেন কি আছে, সংবিধান অনুসারে ভারতবর্ষ হলো কি, একটি ধর্মীয় রাষ্ট্র, একটি ধনতান্ত্রিক রাষ্ট্র, আর একটা পুঁজিবাদী রাষ্ট্র, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। হ্যাঁ, ভারত কি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে ধর্ম নিরপেক্ষ প্রস্তাবনায় বলা হয়েছে যে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তাহলে ভারত সংবিধান অনুসারে ভারতবর্ষ হলো একটি, সংবিধান অনুসারে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। 28 নম্বর কোশ্চেন কি আছে, ভারতীয় সংবিধান ভারতকে নিম্নলিখিত কোনটি হিসেবে ঘোষণা করেনি। এখানে কোনটি, সাম্যবাদী, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র, কোনটি উল্লেখ করেনি। সাম্যবাদী, সাম্যবাদী কিন্তু এটা কিন্তু উল্লেখ, এটা কিন্তু উল্লেখ করেনি। সমাজতান্ত্রিক আছে, ধর্মনিরপেক্ষ আছে, গণতান্ত্রিক প্রজাতন্ত্র আছে, কিন্তু কিন্তু সাম্যবাদী হিসেবে কিন্তু ঘোষণা করেনি ভারতীয় সংবিধান ভারতকে। ভারতের বর্ণনা, ভারত কেমন হবে সেটা কিন্তু সাম্যবাদী হিসেবে বর্ণনা করেনি প্রস্তাবনায়। 29-এ কি আছে দেখে নেব। আচ্ছা, প্রস্তাবনার নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটিতে ভারতীয় নাগরিকদের মধ্যে বৈষম্যমূলক আচরণকে নিষিদ্ধ করা হয়। আচ্ছা, প্রস্তাবনার নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটিতে ভারতীয় নাগরিকদের মধ্যে বৈষম্যমূলক আচরণকে নিষিদ্ধ করা হয়। এখানে ন্যায়, স্বাধীনতা, সৌভ্রাতৃত্ববোধ আর সাম্য, এই চারটি অপশন আছে। তার ভিতরে হচ্ছে যে বৈষম্যমূলক আচরণ, বৈষম্যমূলক আচরণ কত ক্ষেত্রে হবে। বৈষম্যমূলক আচরণকে নিষিদ্ধ কে করে, কোন শব্দটি এখানে, যদি সৌভ্রাতৃত্ব থাকে, সৌভ্রাতৃত্ববোধ, সৌভ্রাতৃত্ববোধ থাকা মানে সে কিন্তু বৈষম্যমূলক আচরণকে সে ঘৃণা করবে, বৈষম্যমূলক আচরণকে সে নিজে থেকে নিষেধ করবে। আর সৌভ্রাতৃত্ব থাকা মানে তার মধ্যে স্নেহ ভালোবাসা থাকা, সৌভ্রাতৃত্ববোধ। তাহলে বলছে যে প্রস্তাবনায় নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটিতে ভারতীয় নাগরিকদের মধ্যে বৈষম্যমূলক আচরণকে নিষিদ্ধ করা হয়, সেটা হচ্ছে সৌভ্রাতৃত্ববোধ। 30 নম্বর কোশ্চেন কি দেখে নেব, যে ভারতের রাজনৈতিক ক্ষমতার মুখ্য উপাদান কি, জনগণ, সংবিধান, সংসদ, না কোনোটাই নয়। এখানে হচ্ছে কি, যে রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক যে ক্ষমতার কথা বলা হয়েছে সেখানে মুখ্য উপাদান হচ্ছে জনগণ। সংসদ, সংসদে যে এমপি তৈরি হচ্ছে কার দ্বারা হচ্ছে, জনগণের দ্বারা। তাহলে কি হচ্ছে, রাজনৈতিক ক্ষমতার মুখ্য উপাদান হচ্ছে জনগণ। 31 দেখবো যে ভারতের সংবিধানের খসড়া কমিটির সামনে কে প্রস্তাবনার যে প্রস্তাবটি উপস্থাপন করেন। এখানে জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, বি.এন. রাও আর বি.আর. আম্বেদকর। এখানে কোনটা হয়ে যাবে, খসড়া কমিটির সামনে, খসড়া কমিটি কে সভাপতি কে ছিল, বি.আর. আম্বেদকর। আর তার সামনে একটা প্রস্তাব রেখেছিল এবং সেই প্রস্তাবটা উপস্থাপন করেন কে, জওহরলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তিনি কিন্তু প্রস্তাবটি উত্থাপন করেন।
তারপরে 32 নম্বর কোশ্চেন আছে, দেখে নেব যে ভারতের সংবিধানে কোথায় সামাজিক ন্যায়ের উদ্দেশ্যাবলী লিপিবদ্ধ করা হয়েছে। সামাজিক ন্যায়ের উদ্দেশ্যাবলী লিপিবদ্ধ করা হয়েছে 14 নম্বর ধারা, 15 নম্বর ধারা, প্রস্তাবনা না 16 নম্বর ধারা। এই সামাজিক ন্যায়ের বিষয়টি আমাদের প্রস্তাবনাতে কিন্তু উল্লেখ আছে, সামাজিক ন্যায়। এটা হচ্ছে প্রস্তাবনাতে আছে সামাজিক যে ন্যায়ের কথা। সামাজিক ন্যায় করার জন্য যেসব শব্দগুলো সব কিন্তু প্রস্তাবনাতে উল্লেখ আছে, তাই সামাজিক ন্যায়ের যে উদ্দেশ্য সেটা লিপিবদ্ধ করা আছে প্রস্তাবনায়। 33 নম্বর, সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত আমরা শব্দের অর্থ কি? আমরা অর্থে কি? সুপ্রিম কোর্ট নাকি না ভারতীয় জনগণ না ভারতীয় পার্লামেন্ট না ভারত সরকার? এখানে যদি আমরা অর্থে, তা আমরা হচ্ছে ভারতীয় জনগণ। আমরা ভারতীয় জনগণ, আমরা বলতে এখানে ভারতীয় জনগণ, সমস্ত জনগণকে বলা হয়েছে। সে রাষ্ট্রপ্রধান হোক, রাষ্ট্রপতি হোক, আর সে সিএম ডিএম যেই হোক না কেন, ভারতীয় জনগণ। আমরা বলতে ভারতীয় জনগণ। 34, ভারতীয় সংবিধানে ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বর্ণনা করা হয়েছে। এর অর্থ কি? ধর্মীয় উপাসনা অনুমোদিত নয়, ধর্মগুলি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা পায়, আর রাষ্ট্র ধর্মকে নাগরিকদের ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করে এবং এই ভিত্তিতে বৈষম্য করে না। তাহলে এখানে দেখো সঠিক এক্সপ্লেনেশন বা সঠিক বর্ণনা কোন সেটা দেখে নেব। এখানে কিন্তু সি এরটা সঠিক উত্তর মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? কারণ রাষ্ট্র ধর্মকে নাগরিকদের ব্যক্তিগত বিষয় মনে করে এবং এই ভিত্তিতে বৈষম্য করে না, মানে ধর্মের ভিত্তিতে বৈষম্য করে না। তাহলে সঠিক ব্যাখ্যা হচ্ছে সি, 34 সি সঠিক উত্তর হয়ে যাবে। তবে 35 কি আছে যে সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে নিম্নলিখিত যে বক্তব্যগুলি আছে সেগুলো বিবেচনা করুন। আচ্ছা, সংবিধানের প্রস্তাবনা আছে, সেগুলো নিম্নলিখিত বক্তব্যগুলি বিবেচনা করুন। এখানে আছে 1, 2, 3। আচ্ছা, এখানে এখানে 2 পেজে কোশ্চেনটি আছে। আচ্ছা, জওহরলাল নেহেরু উদ্দেশ্যমূলক প্রস্তাবটি চূড়ান্তভাবে প্রস্তাবনা হয়ে ওঠে। অর্থাৎ জওহরলাল নেহেরু কিন্তু আমরা জানি যে জওহরলাল নেহেরু কিন্তু তার প্রস্তাবনার যে প্রস্তাবটা কিন্তু রেখেছিল, তার আগে আমরা কোশ্চেনে দেখলাম তিনি প্রস্তাবনা যেটা যে প্রস্তাবটি রেখেছিল, জওহরলাল নেহেরু যে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি রেখেছিল সেটাই কিন্তু প্রস্তাবনা আকার হয়ে ওঠে, মানে সেটাই প্রস্তাবনা হয়। যে যে উদ্দেশ্যমূলক যে প্রস্তাবটি তিনি রেখেছিলেন সেটাই কিন্তু প্রস্তাবনা হিসেবে প্রকাশ পায় বা প্রস্তাবনা হিসেবে সেটা রেডি হয়ে যায়। আর হচ্ছে প্রকৃতিগতভাবে এটি একটি বলবৎযোগ্য নয়। বলবৎযোগ্য নয় মানে এটা হচ্ছে কোর্ট কোর্ট কোনো যদি বিচার বা জাজমেন্ট যদি দেয়, তাহলে সেক্ষেত্রে এই প্রস্তাবনার কে কিন্তু ভিত্তি করে কিন্তু দিতে পারবে না, বা এটা হচ্ছে কোনো জাজমেন্টের ক্ষেত্রে এটা বলবৎযোগ্য হবে না। প্রকৃতিগতভাবে এটা কি বলবৎযোগ্য নয়। আর একটা কি আছে, এটিকে সংশোধন করা যায় না, তাই বলছে না, এটা সংশোধন করা যায়। কারণ আমরা এর আগে দেখতে পাচ্ছি যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মধ্যে একবার সংশোধন করা হয়েছে। যেহেতু সংশোধন করা হয়েছে তাহলে সংশোধন করা যাবে। আর 4 নম্বর কি আছে, এটি সংবিধানে সুনির্দিষ্ট বিধানকে অগ্রাহ্য করতে পারে না। সংবিধানে যে বিধানগুলো আইনগুলো আছে সেগুলো কিন্তু এই যে প্রস্তাবনা তার কিন্তু অগ্রাহ্য করার ক্ষমতা নেই। তাহলে 1, 2, 4 সঠিক হয়ে যাবে, সঠিক। এবং এটি প্রকৃতিভাবে বলবৎযোগ্য নয়, এটাও ঠিক। আর হচ্ছে 4 নম্বর, এটাও ঠিক। তাহলে 1, 2, 4 কোথায় আছে? অর্থাৎ বি উত্তর, সঠিক উত্তর হচ্ছে বি, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখবো নেক্সট কি আছে যে কোন মামলায় রায় ভারতীয় সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য হিসেবে ধর্মনিরপেক্ষতা ও যুক্তরাষ্ট্রীয়তা এর কথা বলা হয়েছে। একটা বিভিন্ন মামলা বিভিন্ন জাজমেন্ট হয়। তো এখানে বলছে যে কোন মামলার রায় যে রায় ভারতীয় সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য হিসেবে ধর্মনিরপেক্ষতা ও যুক্তরাষ্ট্রীয়তার কথা বলা হয়েছে। এটা হচ্ছে কোন মামলা? এসআর না এসআর বোম্বাই মামলা। এসআর যে বোম্বাই মামলা আছে সেই মামলায় কিন্তু সংবিধানের যে মৌলিক বৈশিষ্ট্য হিসেবে ধর্মনিরপেক্ষতা ও যুক্তরাষ্ট্রীয়তার কথা বলা আছে। সেটা কোন মামলা? এসআর বোম্বাই মামলা।
37 নম্বর কি আছে, যে আমরা ভারতবর্ষে কোন ধরনের গণতন্ত্র অনুসরণ করি, স্বৈরতান্ত্রিক, প্রত্যক্ষ, প্রতিনিধিত্বমূলক না রাষ্ট্রপতি শাসিত? প্রতিনিধিত্বমূলক। কারণ আমরা জনগণ কাউকে প্রতিনিধি কিন্তু পাঠাই, প্রতিনিধি বা জনপ্রতিনিধি পাঠাই, সেটা হচ্ছে প্রতিনিধিত্বমূলকই হচ্ছে। তাহলে গণতন্ত্র কেমন ধরনের? এটা প্রতিনিধিত্বমূলক। আমরা আমরা এমপি এমএলএ নির্বাচন করি এবং সেগুলোকে পাঠাই, কি হিসেবে পাঠাই? প্রতিনিধি হিসেবে হিসেবে পাঠাই। তাই কি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র আছে আমাদের ভারতবর্ষে। আর 38 কি আছে, যে ভারতের সংবিধান হলো কি, কঠোর নাকি অতি কঠোর, নমনীয়, আংশিক কঠোর, আংশিক নমনীয়? আমাদের সংবিধান কিন্তু খুবই কঠোর না, ও অতি কঠোর না, ও নমনীয়, সব রকমই আছে, মিক্সচার। মিক্সচার মানে কি? আংশিক কঠোর, আংশিক নমনীয়, কোথাও স্ট্রিক্ট, কোথাও ফ্লেক্সিবল। তাহলে আংশিক কঠোর আর আংশিক নমনীয় ভারতের সংবিধান। 39 কি আছে, যে অর্থনৈতিক ন্যায়কে সংবিধানের কোন অংশে প্রাথমিক লক্ষ্যগুলির মধ্যে একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে? আচ্ছা, অর্থনৈতিক যে ন্যায়, অর্থনৈতিক ন্যায়ের বিষয়টি সংবিধানে কোথায় কোথায় আছে, কোন অংশে? দেখা আছে প্রস্তাবনা, আর আর আছে দ্বিতীয় নির্দেশমূলক নীতিসমূহ। 39 বি হবে সঠিক উত্তর। ভারতের সংবিধানের প্রস্তাবনা, যে ওখানে বলা আছে যে অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, এবং নির্দেশমূলক যে নীতিসমূহ আছে সংবিধানে, সেখানেও কিন্তু সমাজে অর্থনৈতিক সবার ন্যায় প্রতিষ্ঠিত হয়, সে কথাও কিন্তু আছে। তাই সংবিধানের প্রস্তাবনা ও নির্দেশমূলক নীতিসমূহে কিন্তু অর্থনৈতিক ন্যায়ের কথা কথা বলা আছে। 40 কি আছে, যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি এখনো পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে? একবার। ওই তো 42তম সংবিধান সংশোধন, সেটা তাহলে একবারই হচ্ছে। তারপরে 41 নির্দেশমূলক নীতিসমূহের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমরা তো বিভিন্ন আইনগুলো আমরা কিন্তু বিভিন্ন দেশ থেকে ধার করি। তো এখানে যে নির্দেশমূলক নীতিসমূহ আছে, সেটা কোন দেশ থেকে নিয়েছি? আয়ারল্যান্ড। কোন থেকে? আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে কিন্তু আমরা নিয়েছি যে বিভিন্ন নির্দেশমূলক নীতিসমূহ। নির্দেশমূলক নীতিসমূহতে কি আছে না, তো রাষ্ট্র কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করবে তার কিন্তু একটা গাইডলাইন দেওয়া আছে। 42 কি আছে, যে নিচের কোন জোড়াটি ভুল? এখানে কোন জোড়াটি ভুল দেওয়া হয়েছে? একটা ভুল আছে। তো বিচার বিভাগীয় পর্যালোচনা আছে, ব্রিটিশ প্রথা, যৌথ তালিকা অস্ট্রেলিয়া, নির্দেশমূলক নীতিসভা আয়ারল্যান্ডের সংবিধান, আর মৌলিক কর্তব্য রাশিয়ার সংবিধান। এটা হচ্ছে এটা বিচার বিভাগের পর্যালোচনা, এটা কিন্তু এখান থেকে না, ব্রিটিশ প্রথা থেকে না, এটা হচ্ছে আমেরিকা থেকে। তাহলে এটাই ভুল আছে, আর এগুলো ঠিক আছে। যৌথ তালিকা অস্ট্রেলিয়া সংবিধান, নির্দেশমূলক নীতি আমরা পড়লাম আয়ারল্যান্ডের থেকে, আর মৌলিক কর্তব্য রাশিয়ার সংবিধান থেকে। ঠিক আছে, এগুলো কিন্তু আমার পড়তে হবে, যৌথ তালিকা কোথা থেকে, নির্দেশমূলক নীতি কোথা থেকে, আর মৌলিক কর্তব্য কোথা থেকে, এগুলো কিন্তু বারবার করে পড়তে হবে। কিন্তু বিচার বিভাগ পর্যালোচনা এটা কোথা থেকে? এটা হচ্ছে আমেরিকা থেকে। 43 কি আছে, ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত কোন দেশের অনুকরণে পার্লামেন্টারি যে শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে? কোন দেশের অনুকরণ? এটা কোন দেশ? ব্রিটেন। আমরা কিন্তু আমাদের যে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা আছে, সেটা কাকে অনুকরণ করে? এটা ব্রিটেনকে অনুকরণ করে। হ্যাঁ। এবার 44 কি আছে, স্তম্ভ মেলাও, তাই বলছি স্তম্ভ মেলাও। স্তম্ভ মেলাবো আমরা, দেখবো সংবিধানের অংশ এবং কোন দেশ থেকে কোনটা গৃহীত। নির্দেশমূলক নীতিসভা কোথা থেকে নির্দেশমূলক নীতিসভা? আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড। ঠিক আছে। আর মৌলিক অধিকার, মৌলিক অধিকার কোথা থেকে? মৌলিক অধিকার, মৌলিক অধিকার আমরা পেয়েছি কোথায়? আমেরিকা। মৌলিক অধিকার আমেরিকা থেকে। মৌলিক অধিকার আমেরিকা থেকে। আর যুগ্ম তালিকা? অস্ট্রেলিয়া। যুগ্ম তালিকা কোথা থেকে? অস্ট্রেলিয়া, ক্যানবেরা, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। তো এখানে হচ্ছে যুগ্ম তালিকা, এটা হচ্ছে অস্ট্রেলিয়া। আর কেন্দ্রের অধিক ক্ষমতা সম্পন্ন যুক্তরাষ্ট্রীয় ভারত, এটা হচ্ছে কানাডা। রাজ্য আর কেন্দ্রের ভিতরে কেন্দ্রের ক্ষমতা বেশি, এটা হচ্ছে কানাডা থেকে নেওয়া হয়েছে। এটা সঠিক উত্তর হবে। তাহলে মিলে দিলাম, এটা সঠিক উত্তর। আচ্ছা, নির্দেশমূলক নীতিসমূহ এটা হচ্ছে আয়ারল্যান্ড, আর মৌলিক অধিকার আমেরিকা, যুগ্ম তালিকা অস্ট্রেলিয়া, আর কেন্দ্রের অধিক ক্ষমতা রাজ্যের তুলনায় সেটা হচ্ছে কানাডা থেকে।
ভারতে এক নাগরিকত্ব যে ধারণাটা, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা ইংল্যান্ড থেকে। এক নাগরিকত্ব, আমরা কিন্তু একটাই, আমরা কিন্তু নাগরিকত্ব আছে, মানে ওয়ান সিটিজেনশিপ। তাহলে আমাদের যে এক নাগরিকত্বের ধারণাটি এটা আছে কোথা থেকে নেওয়া? ইংল্যান্ড থেকে। এটা ইংল্যান্ডে কিন্তু আছে। 46 কি আছে, যে এখানে বলছে কি, যে ভারতের সংবিধান প্রণেতারা আমেরিকা থেকে নিয়েছিল, কি নিয়েছিল? প্রস্তাবনা ধারণা, না বিচার বিভাগীয় পর্যালোচনা, না মৌলিক অধিকার সমূহ, না ওপর সবগুলি? ওপর সবগুলি নিয়েছিল, ওপরে সবগুলি কিন্তু নিয়েছিল। এখানে তিনটি যা বর্ণনা আছে, তিনটি কিন্তু নিয়েছে এই আমেরিকার সংবিধান থেকে। প্রস্তাবনা যে ধারণাটা, সেটা নেওয়া হয়েছে। বিচার বিভাগীয় পর্যালোচনা, কোনো জাজমেন্ট দিল এবং জাজমেন্ট দেওয়ার পরে কিন্তু সেটাকে আবার বিচার বিভাগ কিন্তু আবার কিন্তু কি করতে পারে? পর্যালোচনা করতে পারে। মৌলিক অধিকার সমূহ, সেটাও কিন্তু আমেরিকা থেকে নেওয়া হয়েছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে উপরে সবগুলি। আর 47 দেখে নেব। 47 কি আছে, যে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত জরুরি যে অবস্থা ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? জরুরি ইমার্জেন্সি যে সিচুয়েশনে শাসন ব্যবস্থা কেমন হবে, তার ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? জার্মানি থেকে নেওয়া হয়েছে। জার্মানির ভাইমার প্রজাতন্ত্র, জার্মানির ভাইমার প্রজাতন্ত্র থেকে কিন্তু আমরা যে জরুরি অবস্থা, রাষ্ট্রের রাজ্যের যখন অবস্থা খারাপ হয়, সিচুয়েশন খারাপ হয়, তখন বিভিন্ন জরুরি ইমার্জেন্সি লাগু করা হয়। তো সেটা আমরা নিয়েছি কোথা থেকে? জার্মানির ভাইমার প্রজাতন্ত্র থেকে, জার্মানি থেকে। 48 দেখবো। 48, যে ভারতের সংবিধান থেকে যে দেশ, অর্থাৎ ভারতের সংবিধান যে দেশ থেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার স্কিমটি নিয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় যে ভারতের ব্যবস্থা, যুক্তরাষ্ট্রের যে ব্যবস্থা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা কি? মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, আয়ারল্যান্ড, কোনটা আছে? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা স্কিম, এটা লিখছে কোথা থেকে? কানাডা থেকে। ঠিক আছে, কানাডা। আর নেক্সট হচ্ছে 49 কি আছে, ভারতের লোকপাল বা লোকায়ুক্ত এর কার্যালয় নিচের কোনটির উপর ভিত্তি করে? আচ্ছা, যে লোকপাল যে বিষয়টি আছে, লোকপাল একটি পদ, গুরুত্বপূর্ণ একটি পদ, সেই পদটি কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ায়, স্ক্যান্ডিনেভিয়ায়, নেপাল। স্ক্যান্ডিনেভিয়ায় কিন্তু এই নেপাল আছে। আর সেই লোকপাল বা লোকায়ুক্ত, সেটা কিন্তু আমাদের নিয়ে এসেছে কোথা থেকে? স্ক্যান্ডিনেভিয়া থেকে। স্ক্যান্ডিনেভিয়া বলতে স্ক্যান্ডিনেভিয়া একটা পাহাড় আছে, সেই পাহাড়ে যে সুইডেন, যেসব দেশগুলো আছে, সুইডেন, নরওয়ে, এই দেশগুলোকে কিন্তু স্ক্যান্ডিনেভিয়ায় দেশ বলা হয়। আর এই সেই স্ক্যান্ডিনেভিয়ার ওখানে কিন্তু ন্যায়পাল আছে। আর সেই ন্যায়পাল কিন্তু আমাদের ভারতে কিন্তু চালু হয়েছে, ভারতের লোকপাল, এটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান ন্যায়পাল। আচ্ছা, 50 কি আছে, যে নিচের কোন রাষ্ট্র থেকে ভারতীয় সংবিধান লিখিত সংবিধানের ধারণাটি গ্রহণ করেছে? কোন রাষ্ট্র থেকে ভারতীয় সংবিধান লিখিত সংবিধানের ধারণাটি গ্রহণ করেছে? সোভিয়েত ইউনিয়ন, জাপান, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র। এই লিখিত সংবিধান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের লিখিত সংবিধান আছে। লিখিত সংবিধানের ধারণাটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু নেওয়া হয়েছে। এখানে কি আছে, যে দেশের সর্বোচ্চ আইন কোনটি? এই যে ভারতের দণ্ডবিধি, দেওয়ানি কার্যপ্রণালী সংহিতা, ভারতের সংবিধান, ফৌজদারি বা কার্যপ্রণালী সংহিতা। এই সর্বোচ্চ আইন হচ্ছে কি? সর্বোচ্চ আইন কোনটা? এখানে ভারতের সংবিধানের ভিতরে সব পড়ছে, ভারতের সংবিধানের ভিতরে সব পড়ছে, তাহলে সর্বোচ্চ আইন কোনটি? ভারতের সংবিধান। 52 কি আছে, দ্বিকক্ষ ব্যবস্থা বা বাইক্যামেরাল সিস্টেম নিম্নলিখিত কোন ধরনের সরকার বিশিষ্ট? সংসদীয় ব্যবস্থা, এককেন্দ্রীয় ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের যে ব্যবস্থা আছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এখানে কি আছে? দ্বিকক্ষ ব্যবস্থা আছে। আচ্ছা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় ক্ষেত্রে দ্বিকক্ষ ব্যবস্থা আছে। আচ্ছা, নেক্সট, দ্বৈত নাগরিকত্ব নিম্নলিখিত কোন ধরনের সরকারের অন্যতম বৈশিষ্ট্য? দ্বৈত নাগরিকত্ব, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় যে সরকার আছে, যুক্তরাষ্ট্রীয় সরকার, যেখানে যুক্তরাষ্ট্রীয় সরকার আছে, সেখানে কিন্তু দ্বৈত নাগরিকত্বের বিষয়টি আছে। দ্বৈত নাগরিকত্ব নিম্নলিখিত কোন ধরনের সরকারের অন্যতম বৈশিষ্ট্য? এটা যুক্তরাষ্ট্রীয় সরকার। 54 কি আছে, যে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি নিম্নলিখিত কোন রাষ্ট্র থেকে গৃহীত হয়েছে? এর আগে আমি পড়লাম যে মৌলিক অধিকার, মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে, বললাম তো আমেরিকা থেকে। সঠিক উত্তর আমেরিকা। 55 কি আছে, যে নিম্নলিখিত কোন রাষ্ট্র থেকে ভারত সংবিধান সংশোধন প্রক্রিয়ার ধারণাটি গ্রহণ করেছে? কোন রাষ্ট্র থেকে ভারত সংবিধান সংশোধন প্রক্রিয়ার ধারণাটি গ্রহণ করেছে? ব্রিটেন, নাকি আমেরিকা, না দক্ষিণ আফ্রিকা, নাকি জার্মানি?
সংবিধান সংশোধনী যখন আসবে তখন কি দক্ষিণ আফ্রিকা থেকে, অর্থাৎ যে সংবিধান সংশোধনের যে ধারণা সেটা কিন্তু নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। তারপর নেক্সট কি আছে, ভারতের সংবিধানকে কি রূপে বর্ণনা করা হয়েছে? ভারতের সংবিধানকে কি রূপে বর্ণনা করা হয়েছে? এটা একটি পৃথিবীর কিরকম, পৃথিবীর একটি বৃহত্তম লিখিত সংবিধান। এটা লিখিত সংবিধান, প্রথমত লিখিত সংবিধান, কিন্তু পৃথিবীর যত সংবিধান আছে তার ভিতরে সব থেকে বড় বড় সংবিধান, বৃহত্তম সংবিধান। তো ভারতের সংবিধান হচ্ছে এরকম সংবিধান, সেটা হচ্ছে সব থেকে বৃহত্তম লিখিত সংবিধান। তারপরে 57 কি আছে দেখবো, যে ভারতের সংবিধান কাদের স্বীকৃতি দেয়? কাদের স্বীকৃতি দেয়? ধর্ম ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু সম্প্রদায়কে, ভাষার ভিত্তিতে সংখ্যালঘু সম্প্রদায়কে, নাকি ধর্ম ভাষার ভিত্তিতে সংখ্যালঘু সম্প্রদায়কে? এখানে বলছে যে এটাই হবে সঠিক উত্তর, মানে এখানে ধর্ম ভাষা জাতির ভিত্তিতে সংখ্যালঘু সম্প্রদায়কে, ধর্ম ভাষা জাতির ভিত্তিতে সংখ্যালঘু সম্প্রদায়কেও সংবিধানে স্বীকৃতি আছে। 58 কি আছে, যে ভারতের সংবিধানে কতগুলি ধারা ও তপশিলি রয়েছে? 400, এখন এখন কিন্তু 448, 448 12টি। আচ্ছা, ভারতের সংবিধানে কতগুলি ধারা ও তপশিলি রয়েছে? তো 448 12, 12টি তপশিলি, 448 ধারা। ধারা বাড়ছে আস্তে আস্তে, তো অত আপডেট দিবে না। 448 12টি তপশিলি। তারপরে 58 59 59 ধর্মনিরপেক্ষ শব্দটির অর্থ কি? ধর্মনিরপেক্ষ মানে কি এখানে? এখানে বলছে যে ধর্মীয় পোষণের অনুমতি দেওয়া হয় না, রাষ্ট্র একটি বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে। এখানে সি হবে সঠিক উত্তর। কেন? কেন হবে? কারণ রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্মে বিশ্বাস এবং ধর্ম প্রচারের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না, তার মানে সে ধর্ম প্রতি নিরপেক্ষই থাকছে, তাই না? রাষ্ট্র কোনো ব্যক্তির ধর্মে বিশ্বাসে কোনো আঘাত করছে না এবং তাকে ধর্ম প্রচারের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করছে না, তাহলে সে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্ম বিষয়ে কোনো কথা বলছে না। 60 নম্বর হচ্ছে কি, যে এখানে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশে? সেটা আমি এর আগে পড়লাম যে বিশ্বের লিখিত সংবিধান সেটা হচ্ছে কি, পড়ো, এটা হচ্ছে ভারত। 61 কি আছে, যে মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির পার্থক্য কি? এখন হচ্ছে এই যে মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির পার্থক্যটা কি? এখানে যে মৌলিক অধিকার কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য, কিন্তু নির্দেশমূলক নীতি নয়। আচ্ছা, এটাই সঠিক উত্তর। মৌলিক অধিকার কিন্তু আদালতে কিন্তু চ্যালেঞ্জ করা যায়। আমার যদি মৌলিক অধিকার খর্ব হয়, কিন্তু আমি আদালতে যেতে পারবো, কোর্টের কাছে যেতে পারবো যে আমার এই অধিকার খর্ব হয়েছে, আমাকে সঠিক বিচার দিন। কিন্তু যদি আমার নির্দেশমূলক নীতি, যদি সরকার যদি কোনো কিছু বলে যে এটা আমি করবো, এটা করবো, নির্দেশমূলক নীতি কোনো যদি না মানে, আমি সরকার কিন্তু চ্যালেঞ্জ করতে পারবো না, কোর্টের কাছে কিন্তু যেতে পারবো না। কোর্টের কাছে গেলেও কোর্ট কিন্তু আমাকে বিচার দিবে না, সেটা কিন্তু মানবে না। কিন্তু মৌলিক অধিকার যদি খর্ব করে, তাহলে কিন্তু আদালতের কাছে যেতে পারবো। এটাই পার্থক্য, যে মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য, মানে আদালত বল খাটাতে পারে, আর কিন্তু নির্দেশমূলক নীতির ক্ষেত্রে আদালত বল খাটাতে পারে না। তারপর হচ্ছে 62। আচ্ছা, কয়টি মৌলিক অধিকার সংবিধানে দেওয়া দেওয়া আছে? মৌলিক অধিকার 6টি, 7টি, 4টি, আচ্ছা 9টি, কোনটি? 6টি। 6টি হচ্ছে মৌলিক। মৌলিক মৌলিক হচ্ছে 6টি। MOU, LI কে দিলাম হয়তো মৌলিক, তাহলে মৌলিক কটি কটি লেটার আছে? MOU, মৌ, মানে এখানে হচ্ছে 3টি, আর লিক LI, সি দিলাম, তাহলে মৌলিক। তাহলে মৌলিক এখানে কটা আছে? তাহলে 6টা, তাহলে 6টা মানে 6টা মৌলিক অধিকার। এটা এইভাবে মনে রাখতে পারো, নিউমেরিক্স। তারপরে ভারতীয় সংবিধান হলো কি? এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয় প্রতিম আর রাষ্ট্রপতি শাসিত। ভারতের সংবিধান হলো এককেন্দ্রিক না, যুক্তরাষ্ট্রীয়, রাষ্ট্রপতি শাসিত, যুক্তরাষ্ট্রীয় প্রতিম, এটা হবে সঠিক উত্তর। যুক্তরাষ্ট্র প্রতিম, এটা মুখস্থ করে রাখবা, যুক্তরাষ্ট্র প্রতিম, ভারতের সংবিধান হলো যুক্তরাষ্ট্র প্রতিম। তো সঠিক কি, যে ভারতীয় সংবিধান অনুযায়ী দেশের শাসন কার্যে নিম্নলিখিত তালিকার কোনটি অত্যাবশ্যক? কোনটা অবশ্যই প্রয়োজন? দেশের শাসন কার্যের নিম্নলিখিত তালিকায় কোনটি অত্যাবশ্যক? মৌলিক অধিকার ও কর্তব্য, কর্তব্য না রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ? এখানে বলেছে দেশের শাসন কার্যের জন্য দেশের যে রাষ্ট্র থাকবে, সে শাসন কার্যে
নিম্নলিখিত কোন তালিকাকে আগে দেখবে, সেটা যে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিগুলোকে দেখবে। রাষ্ট্রের যে নীতিগুলো, যেটা গাইডলাইন বলছে সেটা দেখবে, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিসমূহ দেখবে। তাহলে এটাই হচ্ছে অত্যাবশ্যক। 65 কি আছে, যে ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন পদটির কোনো উল্লেখ পাওয়া যায় না। এখানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, লোকসভার অধ্যক্ষ, বিধানসভা উপপ্রধানমন্ত্রী। উপপ্রধানমন্ত্রী এটি কিন্তু সংবিধানে নেই, উপপ্রধানমন্ত্রী পদটি কিন্তু সংবিধানে নেই। কি আছে, যে ভারতের সংবিধানের প্রাথমিক বৈশিষ্ট্য নিম্নলিখিতের মধ্যে কোনটি নয়। কোনটি ভারতের সংবিধানের বৈশিষ্ট্য নয়? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, না সংবিধানের যে কোনো অংশ সংসদ কর্তৃক সংশোধনের ক্ষমতা। এখানে বলছে যে সংবিধানের যে কোনো অংশ কিন্তু সংসদ চাইলে সংশোধন করতে পারে না, সেক্ষেত্রে অনেক আরো কড়াকড়ি নিয়ম আছে। তাই সংবিধানে ডাইরেক্ট কিন্তু ক্ষমতা নেই সংবিধানের যে কোনো অংশ সংশোধনের ক্ষমতা। সেক্ষেত্রে অনেক সময় রাজ্যের পারমিশন লাগবে। সেক্ষেত্রে কিছু কিছু অংশ আছে যেগুলো সংবিধান সংশোধন ক্ষমতা কিন্তু সংসদের নেই। এটা হচ্ছে কি, এই কথাটা কিন্তু সংবিধানের প্রাথমিক বৈশিষ্ট্য নয়। 67 কি আছে, ভারতের সংবিধানে কতগুলি ধারা আছে? এখন যে প্রাথমিক অবস্থা, এখানে ধারা 395টি ছিল। কটি? 395টি ধারা ছিল। 395টি ধারা ছিল, কিন্তু এখন তো বেশি ধারা বাড়ছে, প্রতিনিয়ত ধারা বাড়ছে। প্রতিনিয়ত কি, প্রতি বছরই ধারা কিছু না কিছু পরিবর্তন হচ্ছে, কিছু প্রতি বছরই অ্যাড হচ্ছে। তাহলে ধারা নিশ্চয় বাড়বে। প্রাথমিক অবস্থায় 395টি ছিল। 67 বা 68 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানে কতগুলি তফসিলি? 9টি, 10টি, 11টি, 12টি। এখন দেখতে হবে কোশ্চেনটি কিভাবে বলছে। ভারতের সংবিধানে কতগুলি তফসিলি আছে? এখন যদি এখনকার কথা বলে তাহলে 12টি। এখন কথা বলে যে 12টি, আগে ছিল কি 8টি। ভারতের সংবিধানে কতগুলি অধ্যায় বা অংশ আছে? 22, 32, 42, 52। কতগুলি অধ্যায় আছে? অধ্যায় কটি আছে? চ্যাপ্টার 22টি আছে। চ্যাপ্টার আছে 22টি। ভারতের সংবিধানে কতগুলি অধ্যায় বা অংশ আছে? সেটা হচ্ছে 22টি। 77 নম্বর কি আছে, যে ভারতের সংবিধানে আলোচিত রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এটি কোন দেশের অনুকরণে নেওয়া হয়েছে, কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? এটা যে রাষ্ট্রপতিতে কিভাবে নির্বাচিত হবে এই ধারণা, এটি কিন্তু আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে। ভারতীয় সংবিধানে বর্ণিত যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানে যে বর্ণিত যুগ্ম তালিকার বিষয়টি কোথায় থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে 71, এই অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলা হয়েছে, বলেছেন কে? ভারতের সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা কে বলেছেন? দুর্গাদাস বসু, অস্টিন, কে এম মুন্সি, ঠাকুরদাস ভার্গব। সঠিক উত্তর হয়ে যাবে ডি, 72 ডি। 72 ডি হয়ে যাবে সঠিক উত্তর, ঠাকুরদাস ভার্গব। তারপর 73 নম্বর কোশ্চেন, যে বর্তমানে সংবিধানে রয়েছে 399টি ধারা, 26টি খণ্ড, 13টি তপশিল, 412টি ধারা, 23টি খণ্ড, 11টি তপশিল, 430টি ধারা, 21টি খণ্ড, 10টি তপশিল, আর 448টি ধারা, 25টি খণ্ড আর 12টি তপশিল। এর কোনটি বর্তমানে কথা বলা হয়েছে? 73-এর সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? ডি হয়ে যাবে সঠিক উত্তর। এটা কিন্তু চেঞ্জ হবে, অত কারেন্ট দেবে না, তবে 448টি ধারা, 25টি খণ্ড অর্থাৎ চ্যাপ্টার আর 12টি তপশিল। তাহলে 74 কি আছে, সংবিধানে আমাদের দেশ কোন নাম বা নামগুলি দ্বারা উল্লেখিত আছে? ইন্ডিয়া ও ভারত। বি আছে ইন্ডিয়া ও হিন্দুস্তান, কেবলমাত্র ভারত। আর ডি আছে ইন্ডিয়া, ভারত, হিন্দুস্তান। সঠিক উত্তর কি হবে? ইন্ডিয়া কিন্তু উল্লেখ আছে ভারতের সংবিধানে। ইন্ডিয়া এবং ভারত হিসেবে বর্ণনা করা হয়েছে। ইন্ডিয়া ও ভারত দুইভাবে বর্ণনা করা হয়েছে, কিন্তু হিন্দুস্তান উল্লেখ নেই, কিন্তু ইন্ডিয়া আর ভারত এই কথা কিন্তু আছে। তাই আমাদের দেশের যে নাম সংবিধানে আছে সেটা হচ্ছে ইন্ডিয়া ও ভারত। 75, ভারতের সংবিধানে নিম্নলিখিত তপশিলিগুলির মধ্যে কোনটি রাজ্যের নামের তালিকা ও তাদের অঞ্চল নির্দিষ্ট করে? এখানে যে তপশিলি আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এর ভিতরে কোন তালিকাটিতে রাজ্যের নামের তালিকা ও তাদের অঞ্চল নির্দিষ্ট করে? কোন তালিকাতে? এটা প্রথম যে তালিকা আছে সেখানে কিন্তু কি আছে? বিভিন্ন রাজ্যের নামের তালিকা।
এবং তারা কোন কোন এলাকাটা আছে তাদের ভিতরে সেটা কিন্তু বর্ণনা করা আছে প্রথম তালিকাতে। নেক্সট কোশ্চেন ৭৬ নম্বর যে ভারতীয় সংবিধানের কোন তপশিলে বেশ কয়েকটি তপশিলি অধ্যুষিত রাজ্যের শাসন ব্যবস্থা ও অধিকার সংক্রান্ত বিধান রয়েছে? এখানে তৃতীয়, পঞ্চম, সপ্তম, নবম এই যে চারটে অপশন আছে তার ভিতরে বলছে যে কোন তপশিলিতে অধ্যুষিত রাজ্যের শাসন ব্যবস্থা ও অধিকার সংক্রান্ত বিধান রয়েছে। আমরা যদি পঞ্চম তালিকাটি দেখি, পঞ্চম তালিকাটি যদি দেখি সেখানে কিন্তু অধ্যুষিত রাজ্যের শাসন ব্যবস্থা ও তার অধিকার সংক্রান্ত বিধান কিন্তু সেখানে রয়েছে পঞ্চম তপশিলিতে। ৭৭ নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে নবম তপশিলে যোগ করা হয়েছিল কখন? প্রথম সংশোধনীতে, নবম সংশোধনী, অষ্টম সংশোধনী না ৪২তম সংশোধনী? এখানে বলছে যে প্রথমে কি ৮টা তপশিলি ছিল কিন্তু পরে একটি অ্যাড করা হয়, তো সেটি আবার অ্যাড করা হয় প্রথম সংশোধনী ১৯৫১ সালে যখন প্রথম সংবিধান সংশোধন করা হয় সেই সময় কিন্তু নবম তপশিলি যোগ করা হয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ৭৭ হয়ে যাবে সঠিক উত্তর। ৭৮ কি দেখে নেব যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য উল্লেখ করা হয়েছে? কোথায় সেটা মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে, কোন ধারাতে? হ্যাঁ, ৭৮ সঠিক উত্তর হয়ে যাবে ৫১ এই ধারাতে কিন্তু ভারতের মৌলিক কর্তব্য, আমরা এই দেশের নাগরিক এবং এই দেশের নাগরিক হিসেবে আমার দেশের প্রতি কি কর্তব্য থাকা উচিত সেই কর্তব্যগুলি কিন্তু আমাদের ৫১ তে কিন্তু বর্ণনা করা হয়েছে, সেগুলো কিন্তু প্রত্যেকটি ভারতীয় কর্তব্য মেনে চলা উচিত। ৭৮ ৭৯তে কি আছে? সংবিধানের কোন অংশে নাগরিকদের বিবরণ উল্লেখ আছে? নাগরিকত্বের যে বিবরণ, যে দেশের নাগরিক হচ্ছে কিভাবে হচ্ছে এবং সেই নাগরিকত্বের যে বিবরণ সেটা কোথায় আছে? ১ নম্বর অংশে না ২ নম্বর অংশে না ৩ নম্বর অংশে না ৪ নম্বর অংশে? এখানে যদি আমরা পার্ট 2 পড়ি অর্থাৎ চ্যাপ্টার 2 পড়ি সেখানে কিন্তু নাগরিকত্বের বিষয়টি কিন্তু আমরা দেখতে পাবো। নাগরিকত্বের বিষয়, ভারতীয় সংবিধানের নাগরিকত্বের বিষয়টি আছে ২য় অধ্যায়ে। নেক্সট আছে কি ৮০ নম্বর কোশ্চেন, যে সংবিধান কতগুলো ভাষাকে স্বীকৃতি দিয়েছে? সংবিধান মোট কতগুলি, আমাদের দেশে তো অনেক ভাষা আছে, নানা জাতি এবং নানা ভাষার দেশ আমাদের দেশ ভারতবর্ষ, আর এখানে কিন্তু বিভিন্ন ভাষা আছে, এখানে খালি হিন্দি বা ইংলিশ এমন না, আরো অনেক ভাষা আছে যেগুলো কিন্তু মোট কটি ভাষা? এখানে ২২টি ভাষাকে কিন্তু সংবিধান স্বীকৃতি দিয়েছে, ২২টি ভাষা, এখানে ২২টি সঠিক উত্তর হবে ২২টি, সি হয়ে যাবে সঠিক উত্তর। ৮১ কি আছে? ভারতের সংবিধানের চতুর্থ অংশটি নিয়ে কাজ করে, অর্থাৎ এখানে বলছে চতুর্থ অংশে কি আছে? মৌলিক অধিকার না রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিসমূহ নাগরিকত্ব না কেন্দ্রীয় শাসন বিভাগ? ভারতের সংবিধানের যে চ্যাপ্টার চতুর্থ চ্যাপ্টার বা চতুর্থ অধ্যায় সেখানে কিন্তু রাষ্ট্র পরিচালনার নির্দেশ সমূহ আছে। একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার নির্দেশ বা গাইডলাইন কিন্তু বা নীতি সমূহ কিন্তু বর্ণনা করা হয়েছে ভারতের সংবিধানের চতুর্থ অংশে। ৮২ নম্বর কোশ্চেন কি আছে? মৌলিক কর্তব্য সমূহ উল্লেখিত আছে, মৌলিক কর্তব্য সমূহ উল্লেখিত আছে কোথায়? ভারতীয় সংবিধানের ৩ নম্বর অংশে, ভারতীয় সংবিধানের চতুর্থ অংশে, ভারতীয় সংবিধানের চতুর্থ এ অংশে, ভারতীয় সংবিধানের চতুর্থ এ তপশিলে। ৮২ সঠিক উত্তর, ৮২ সি হচ্ছে সঠিক উত্তর হবে। ভারতের সংবিধানের চতুর্থ অংশে এ অংশে, চতুর্থ এ অংশে আছে ভারতের মৌলিক কর্তব্য, এর আগে আমরা কিন্তু কোশ্চেনটা পড়লাম। তারপর নেক্সট ৮৩ নম্বর কোশ্চেন আছে কি ভারতের, আচ্ছা, কতগুলো মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত আছে? কতগুলো মৌলিক কর্তব্য? ১০টি, ১১টি না ১২টি না ১৩টি? ১০টি না ১১টি না ১২টি? সঠিক উত্তর হিসেবে ১১টি। ভারতে প্রত্যেকটা ভারতের নাগরিকদের যে ১১টি মৌলিক কর্তব্য মেনে চলতে হবে সেটা কিন্তু ভারতের সংবিধানে বর্ণনা আছে। কোথায়? চতুর্থ অংশে, চতুর্থ এ অংশে। আর কটি আছে? ১১টি মৌলিক কর্তব্য। ৮৪ নম্বর কোশ্চেন আছে, দেখে নেব। ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? এই যে আমাদের তো প্রত্যেকটা বিষয় দেখা যাচ্ছে যে কোনো না কোনো দেশ থেকে গ্রহণ করা হয়েছে। এখন হচ্ছে মৌলিক কর্তব্য যে বিষয়টি কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে, রাশিয়া থেকে, স্পেন থেকে না ফ্রান্স থেকে?
সঠিক উত্তর হয়ে যাবে রাশিয়া। রাশিয়া থেকে কিন্তু মৌলিক কর্তব্য ধারণাটি আমরা নিয়েছি। 85 নম্বর, যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির ধারণাটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটির ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড নাকি রাশিয়া? পাবলিক অ্যাকাউন্টের যে ধারণা সেটি কিন্তু নেওয়া হয়েছে ইংল্যান্ড থেকে। পাবলিক অ্যাকাউন্টস এর ধারণা নিয়েছি কোথা থেকে? ইংল্যান্ড থেকে বা ব্রিটেন থেকে। 86 কি আছে? নিম্নলিখিত কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ? বিভিন্ন সময় বিভিন্ন জাজমেন্ট সংবিধান সুপ্রিম কোর্ট থেকে দেয়। একটি গুরুত্বপূর্ণ জাজমেন্ট ছিল, যেই জাজমেন্টে বলা হয় যে প্রস্তাবনা হলো সংবিধানের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ। এটা কোন জাজমেন্ট? বেরুবারি মামলা, গোলকনাথ মামলা, কেশবানন্দ ভারতী মামলা না মিনার্ভা মিলস মামলা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কেশবানন্দ ভারতী মামলা। এটা 1973 সালে হয়েছিল, কেশবানন্দ ভারতী মামলা। এই মামলায় বলা হয়েছিল, এই মামলাটি খুব গুরুত্বপূর্ণ মামলা এবং এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। 1973 সালে কেশবানন্দ ভারতী মামলা হয়েছিল এবং এই প্রস্তাবনা হলো সংবিধানের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। এটা কিন্তু এই কথা কিন্তু স্বীকার করে। কোন মামলায়? কেশবানন্দ ভারতী মামলা। এখানে একটা কনক্লুশন বা সিদ্ধান্ত দেওয়া হয় যে সংবিধান এর গুরুত্বপূর্ণ অংশ হলো প্রস্তাবনা। 86 87 কি আছে? যে নিম্নলিখিত কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়? বেরুবারি। বেরুবারি যে মামলা আছে, বেরুবারি মামলা, সেই বেরুবারি মামলায় কিন্তু প্রস্তাবনা সংবিধানের অংশ নয় এই কথা কিন্তু বলেছিল, কিন্তু পরবর্তীতে তাকে চ্যালেঞ্জ করে মিনার্ভা মিলস না, কেশবানন্দ ভারতী মামলা, সেখানে কিন্তু সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রস্তাবনাকে স্বীকৃতি দেয়। কিন্তু বেরুবারি যে মামলা আছে সেই মামলায় কিন্তু প্রস্তাবনাকে সংবিধানের অংশ ধরা হয়েছিল না। তারপর 88 কি আছে? যে ভারতীয় সংবিধানে কোন তপশিলে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে উল্লেখ আছে? দলত্যাগ বিরোধী আইন, এটা আছে দ্বিতীয় তপশিল, তৃতীয় তপশিল, চতুর্থ তপশিল না দশম তপশিল? দশম তপশিলে কিন্তু আছে দলত্যাগ বিরোধী আইন। তারপর 89 আছে কি? যে ক্যাবিনেট ব্যবস্থা ও যৌথ দায়িত্বশীলতা নিম্নলিখিত কোন রাষ্ট্রের অবদান? এটা হচ্ছে ব্রিটেন, আয়ারল্যান্ড, ভারত, আমেরিকা, ব্রিটেন। সঠিক উত্তর হচ্ছে ব্রিটেন। ব্রিটেন হয়ে যাবে সঠিক উত্তর। ক্যাবিনেট ব্যবস্থা ও যৌথ দায়িত্বশীলতা নিম্নলিখিত এখানে কোন রাষ্ট্রের অবদান? সেটা হচ্ছে ব্রিটেনের অবদান। ক্যাবিনেট ব্যবস্থা, যৌথ দায়িত্বশীলতা, এই যে ধারণাটি সেটা নিয়েছি আমরা ব্রিটেন থেকে। 90 আছে কি? যে নিম্নলিখিত কোন দেশের সংবিধান থেকে রাজ্যসভায় সদস্য মনোনয়নের ব্যবস্থাটি গৃহীত হয়েছে? আয়ারল্যান্ড, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা নাকি আমেরিকা? রাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভায় এবং লোকসভায় আহ, আহ, সদস্য মনোনয়ন করতে পারে, চয়ন করতে পারে। সেক্ষেত্রে এই যে ক্ষমতাটি রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা আয়ারল্যান্ড থেকে। সঠিক উত্তর হয়ে যাবে আয়ারল্যান্ড থেকে কিন্তু এই যে ব্যবস্থাটি নিয়েছি, রাজ্যসভায় সদস্য মনোনয়নের যে ব্যবস্থা, এটা কিন্তু আয়ারল্যান্ড থেকে নিয়েছি। তারপর 91 কি আছে? ভারতীয় রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি কোন রাষ্ট্র থেকে নেওয়া হয়েছে? আচ্ছা, কোন রাষ্ট্র থেকে নেওয়া হয়েছে ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্ট? রাষ্ট্রপতিকে অপসারণ করার যে পদ্ধতি, সেটাই তো ইমপিচমেন্ট। সেটা কোথা থেকে নিয়েছি? এটা যে মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ আমেরিকা থেকে নিয়েছি। তারপর 92 কি আছে? যে সুপ্রিম কোর্টের নিম্নলিখিত রায়গুলির মধ্যে কোনটির জন্য কেশবানন্দ ভারতী মামলাকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়? এ, দেশ থেকে অস্পৃশ্যতার বিলোপ, বি, রাজনৈতিক উদ্দেশ্য ধর্মকে ব্যবহার করা যাবে না, সি, সংবিধানের মৌলিক কাঠামোর কোনো রকম পরিবর্তন করা যাবে না। অর্থাৎ এখানে এই এই মামলাটি গুরুত্বপূর্ণ এই কারণে যে সংবিধানের মৌলিক যে কাঠামো আছে, যে স্ট্রাকচার আছে, সেটা কোনোভাবেই পরিবর্তন করা যাবে না, এই কথা কিন্তু কেশবানন্দ ভারতে যে মামলা আছে সেই মামলাতে কিন্তু বলা হয়। তাদের 92 সি সঠিক উত্তর। তারপর দেখবো কি নেক্সট কি আছে 93, যে ভারতীয় সংবিধানের উল্লেখিত অবশিষ্ট ক্ষমতার অর্থ হলো কি? উল্লেখিত এখানে অবশিষ্ট ক্ষমতার অর্থ কি? আন্তর্জাতিক বিষয়ের সাথে সম্পর্কিত ক্ষমতা, না কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক ব্যবহৃত ক্ষমতা, অভ্যন্তরীণ জরুরি অবস্থার সাথে সম্পর্কিত ক্ষমতা, না কেন্দ্র, রাজ্য ও যুগ্ম তালিকা ভুক্ত নয় এমন ক্ষমতা? সঠিক উত্তর হয়ে যাবে 93 ডি। অবশিষ্ট মানে কেন্দ্রের হাতেও নেই,
রাজ্যের হাতেও নেই বা যুগ্ম তালিকাতেও নেই, কিন্তু কিছু বাড়তি ক্ষমতা যেগুলো হচ্ছে কি সরাসরি কার হাতে যাবে, কেন্দ্রের হাতে যাবে। এই অবশিষ্ট ক্ষমতা কিন্তু দেওয়া হয়েছে কেন্দ্রের হাতে, কিন্তু যেটা উল্লেখ নাই কোন তালিকায়। কেন্দ্র, আমাদের তো তালিকা আছে, কেন্দ্র তালিকা আছে, রাজ্য তালিকা আছে, যুগ্ম তালিকা, যেগুলো তালিকাতে নেই, তালিকার বাইরের যে বিষয়গুলি সেগুলা অবশিষ্ট ক্ষমতা হিসেবে ধরা হয়। 94 কি আছে, যে কোন দেশের সংবিধান অনুসরণে অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে অর্পিত হয়েছে। আচ্ছা, কোন দেশের এটা যে অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে যাবে, অবশিষ্ট ক্ষমতা কার হাতে যাবে, কেন্দ্রের হাতে, এটি আবার কোন দেশের অনুকরণে এটা নেওয়া হয়েছে, কোন দেশের, আমেরিকা, কানাডা, দক্ষিণ আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া। অবশিষ্ট ক্ষমতা যাবে কেন্দ্রের হাতে, এটা কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে, কানাডা থেকে নিয়েছি আমরা, কানাডা থেকে নিয়েছি, কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতা অর্পিত হবে। 95 কি আছে, যে ক্ষমতার বিভাজন ও বিচার বিভাগের স্বাধীনতা। এই দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সরকারের গণতান্ত্রিক চরিত্রের নাকি সরকারের যুক্তরাষ্ট্রীয় চরিত্রের, সরকারের সমাজতান্ত্রিক চরিত্রের না সরকারের এককেন্দ্রিক চরিত্রের। আচ্ছা, এই যে ক্ষমতার বিভাজন, এটা কিসের, এটা হচ্ছে সরকারের যুক্তরাষ্ট্রীয় চরিত্রের, সরকারের যে যুক্তরাষ্ট্রীয় চরিত্রের কিন্তু বর্ণনা করে। এই যে দুটো বৈশিষ্ট্য, এক হচ্ছে ক্ষমতার বিভাজন আর বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে এবং ক্ষমতার যে ক্ষমতাগুলি আছে তার যে ভাগ বন্টন করা, এটা কিন্তু সরকারের যুক্তরাষ্ট্রীয় চরিত্র প্রকাশ করে। 96 কি আছে, কোন ঘটনার দ্বারা অনুপ্রাণিত হয়ে, অনুপ্রাণিত হয়ে ভারতীয় সংবিধানে সাম্য, স্বাধীনতা ও সৌভ্রাতৃত্ব, এই যে কথাগুলো উল্লেখ করা আছে, কোন কোন ঘটনাকে কিন্তু কেন্দ্র করে এই কথাগুলো অ্যাড করা হয়েছে। সে কোন ঘটনা, সেটা রুশ বিপ্লব নাকি ফরাসি বিপ্লব নাকি আমেরিকার স্বাধীনতা যুদ্ধ নাকি কোনোটিই নয়। হ্যাঁ, এই যে সাম্য, মৈত্রী, সৌভ্রাতৃত্ব, এইসব ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে, ফরাসি বিপ্লব থেকে। ফরাসি বিপ্লব সঠিক উত্তর হয়ে যাবে, ফরাসি বিপ্লব। তার মানে আমরা এতক্ষণ যে 96টি কোশ্চেন আলোচনা করলাম, সংবিধানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ প্রস্তাবনা, প্রস্তাবনা থেকে যে কোশ্চেন আসতে পারে, যে যে কোশ্চেন এসেছিল বিভিন্ন পরীক্ষায়, তা কিন্তু আমরা সম্পূর্ণ আলোচনা করলাম। অর্থাৎ প্রস্তাবনার এবং তার সংবিধানের উৎস এবং সংবিধানের বৈশিষ্ট্য সমূহ, যে তিনটি বিষয় এখানে আছে, প্রস্তাবনা, উৎস এবং বৈশিষ্ট্য সমূহ, যা যা কোশ্চেন হতে পারে আমরা কিন্তু সম্পূর্ণ কোশ্চেন গুলোই আলোচনা করলাম। এর বাইরে কিন্তু কোনো কোশ্চেনই হবে না। তাই আমরা তোমাদের প্রতি একটাই দায়িত্ব থাকবে, এই যে ক্লাসগুলি কিন্তু ভালোভাবে করবে, তাহলে কি হবে, তোমাদের কোনো পরীক্ষাতে কিন্তু আটকাবে না, সহজেই এক্সাম ক্র্যাক করবে। ধন্যবাদ সকলকে।